দিদি, আমাকে কত টাকা ভিক্ষা দেবেন? অনেক দিন ধরে কিছু খাই না। সরো আমার সামনে থেকে। তোমাদের মতো ভিখারিকে জানা আছে আমার। এসব মিথ্যা কথা বলে মানুষকে ঠকানোর ধান্দা, তাই না? কাজ করে খাও, এভাবে ভিক্ষা করে আর কতদিন? এই বলে পথচারী মহিলাটি সামনের দিকে এগিয়ে গেল। তার সামনে আর এক বৃদ্ধ ভিখারি এসে দাঁড়ালো। কটা টাকা দেবেন মা? দুদিন ধরে না খেয়ে আছি। ছেলে মেয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে পথে পথে ঘুরে বেড়াই। মানুষজন যে কটা টাকা দেয় আর দয়া করে যা খেতে দেয় তা দিয়ে দিন পার করি কোনো রকমে। এই কথা শুনে পথচারী মহিলার দয়া হয়। সে বলে, আহারে, কত কষ্ট করে খেয়ে না খেয়ে দিন পার করছে এই বয়সে। এই নিন 100 টাকা। এই টাকা দিয়ে ভালো মন্দ কিছু কিনে খাবেন। তোমাকে অনেক ধন্যবাদ মা। সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। আশা করছি আমি বেঁচে থাকলে তোমার সাথে আবার দেখা হবে। আচ্ছা, আমি তাহলে আসি। আশা করি ভালো থাকবেন আপনি। এই বলে পথচারী মহিলা সেখান থেকে চলে যায়। এরপর কয়েক ঘন্টা কেটে গেল। বৃদ্ধ ভিখারি আর ভিখারি মেয়েটি নিজের নিজের বাড়ির দিকে রওনা দিল। হয়েছে, এবার আর কেউ কিছু সন্দেহ করবে না। মাথার চুলটা ঠিক করে নি। বুড়ো ভিখারি তার রূপ বদল করে তার নিজের ঘরে চলে গেল। অবশেষে তুমি এলে, তাও আবার কাউকে খেয়েছ না বলে। কোথায় চলে গিয়েছিলে গো তুমি? না বলে কোথায় গেলাম? তোমাকে তো বলেই গেলাম আমার বন্ধু পলাশের সাথে দেখা করতে যাচ্ছি। মিথ্যে বলার জায়গা পাও না নাকি? তোমার বন্ধু পলাশ সেই কখন থেকে আমাদের ঘরে এসে বসে রয়েছে। পাশের রুম থেকে পলাশ এসে বলল, কি রে, তোকে দেখলাম পাশের গ্রামে ভিক্ষা করতে। তুই একজন ব্যবসায়ী, তোর কত সম্পদ রয়েছে, তারপরেও তুই কেন ভিক্ষা করতে চাস? কিসের এত অভাব তোর? আর আমার নাম করে বৌদির কাছে তুই মিথ্যে বলিস। আমি একটা কাজে ওই পাশের গ্রামে গিয়েছিলাম, দেখলাম তুই ভিক্ষে করছিস, তাই তোর আগে আমি তোর বাড়িতে এসে বৌদিকে ব্যাপারটা জানালাম। এই বৃদ্ধ বয়সে এসেও তোমার স্বভাব পরিবর্তন হলো না। আরে না, পলাশ ভুল দেখেছে হয়তো। পলাশ, আমি তোর বাড়ি গিয়েছিলাম, দেখলাম তুই বাড়িতে নেই, তাই আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তোকে না পেয়ে চলে এলাম। তোমার বন্ধুর বাড়ি যেতে আর আসতে এত সময় লাগলো? মিথ্যে বলার জায়গা পাও না? আর পলাশ কখনো মিথ্যে বলে না। তোমার এই ভিক্ষে করার স্বভাব আর গেল না। কত করে বলি এসব তুমি বাদ দাও। তোমার বয়স হচ্ছে, তবুও তোমার এই বাজে স্বভাবটা কিছুতেই যাচ্ছে না গো। এই শেষবার, আর করব না। এর আগেও তো সেই একই কথাই বলেছিলে, আবার বারবার একই কাজ করো তুমি। তোমার তো কোনো অভাব নেই। এই গ্রামে তুমি সবার চেয়ে বড় লোক, তারপরও তুমি ভিক্ষা করতে যাও। তোমাকে যদি কেউ চিনে ফেলে, তাহলে আমাদের আর মান সম্মানের কি কিছু থাকবে? তুমি তো জানো আমরা এক সময় কত অভাবে ছিলাম। কোনো উপায় না পেয়ে পথে নামতে হয়েছিল আমাকে। তিল তিল করে সেই ভিক্ষার টাকা জমিয়ে ব্যবসা করে আজ এই অবস্থায় এসেছি। কিন্তু তোমার সেই কষ্ট তো অনেক আগেই শেষ হয়ে গেছে গো।
তবুও তুমি কেন আগের দিনগুলোতে ফিরে যেতে চাও বলো দেখিনি? আমি অত কিছু বুঝি না। আমার ভিক্ষা করতে ভালো লাগে, তাই আমি ভিক্ষাই করব। অনেক চেষ্টা করেছি এটা ছাড়ার, কিন্তু পারছি না। লুকিয়ে লুকিয়ে আর কতদিন? তোমরা আমার টাকায় সবাই খাও পড়ো, আমি তোমাদের টাকায় চলি না। তাই আমি চোরের মতো কেন ভিক্ষা করতে যাব? আজ থেকে আমি তোমাদের সামনে দিয়েই ভিক্ষা করতে যাব। দেখি কে আমাকে আটকায়। ঠিক আছে, যাও। আমাদের ভালো কথা তো তোমার আর কানে ঢুকবে না, কিন্তু এর ফল ভালো হবে না, দেখো। এদিকে ভিখারি মেয়ে রুমির ঘরে ভিন্ন ঘটনা। রুমি, এসেছিস তুই? তোর বাবার শরীর আরো খারাপ করেছে। কত টাকা পেয়েছিস আজ? বেশি না মা, মানুষজন এখন আর টাকা দিতে চায় না, বলে আমি নাকি শখের বশে ভিক্ষা করি। এগুলো সব নাকি অভিনয়, আমি নাকি মিথ্যে বলে ভিক্ষা করি। কত টাকা পেয়েছিস দেখি। তোর বাবার ওষুধ কিনে কি যাবে? এই নাও মা, গুনে দেখো কত হয়। এ তো এ তো খুব অল্প টাকা রে। কোনো মতে কয়েকটা ওষুধ কেনা যাবে। চল রুমি, দোকান থেকে তোর বাবার জন্য কয়েকটা ওষুধ কিনে নিয়ে আসি। পরের দিন সকালে বুড়ো ভিক্ষা করার জন্য বের হয়ে গেল। এবার সে অনেক দূরের একটা গ্রামে ভিক্ষে করার জন্য গেল। এমন সময় সেখান দিয়ে একটা ছেলে জল নিয়ে যাচ্ছিল। বুড়োকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার কাছে এলো। দাদু, আপনার কি জল লাগবে? হ্যাঁ, তুই একদম সঠিক সময়ে এসেছিস। তৃষ্ণায় আমার গলাটা শুকিয়ে এসেছে। ঠিক আছে দাদু, দিচ্ছি, কিন্তু আমি আপনাকে বিনে পয়সায় জল দিতে পারবো না। এজন্য আমাকে 2 টাকা দিতে হবে, কারণ জলের জন্য আমাকে সকালবেলা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই টাকা দিয়ে আমি আমার অসুস্থ মায়ের চিকিৎসা করি। ঠিক আছে, দেবো। তুই আমাকে জল দে। ছেলেটি বুড়োকে জল দিল। জল খেয়ে বুড়ো তার তৃষ্ণা নিবারণ করলো। তারপর বুড়ো ছেলেটিকে বলল, সারাদিন কত গ্লাস জল বিক্রি হয় তোর? এই তো 20-30 গ্লাসের মতো। তাহলে তো খুব বেশি একটা টাকা পাস না তুই। শোন, তোকে ভালো একটা বুদ্ধি দিই। এইসব কাজ বাদ দিয়ে তুই আমার মতো ভিক্ষা কর। আমি তোকে ভিক্ষা করা শিখিয়ে দেব। ভিক্ষা করে তুই অনেক টাকা পাবি। আমার মা সবসময় বলে ভিক্ষা করা ভালো না, আর তাছাড়া আমি সুস্থ যুবক, আমি কেন ভিক্ষে করব? আপনি বৃদ্ধ মানুষ, আপনি ভিক্ষা করেন ঠিক আছে, কিন্তু আমার ভিক্ষে করা মানায় না। তোর মা ভুল বলেছে। আর ভিক্ষা করবি না কেন? তোর মা তো অসুস্থ। তুই ভিক্ষে করলে তোকে মানুষ টাকা দেবে। আমি তোকে ভালো একটা গল্প শিখিয়ে দেব। এভাবে বললে তোকে বেশি টাকা দেবে। আমার মা বলেছে আমি যদি এখন থেকে ভিক্ষে করা শুরু করি, তাহলে যারা আমার মতো পরিশ্রমী ছেলে আছে তারা আমাকে দেখে ভিক্ষে করা শুরু করবে। ফলে গ্রামে পরিশ্রমী ছেলে পাওয়া যাবে না, এতে সমাজ নষ্ট হবে। তাই সামান্য অভাব বা সমস্যার কারণে আমরা যদি ভিক্ষা করা শুরু করি, তাহলে সমাজটা অচল হয়ে পড়বে। তাই আমার মা বলেছে যদি মা মারাও যায় তবুও যেন আমি ভিক্ষা না করি। আমি কষ্ট করে যা নিয়ে যাই তাতেই আমার মা খুব খুশি হয়। আমি এতদিনে বুঝলাম ভিক্ষে করার খারাপ দিক। তুই আর তোর মা আমার চোখ খুলে দিয়েছিস। তোর মা আর কি বলেছে? আমার মা বলেছে আমার মতো সুস্থ সবল ছেলে যদি ভিক্ষে করে খায়, তাহলে যাদের সত্যিই সাহায্যের প্রয়োজন তাদের ক্ষতি হবে। আর আমি যদি অসহায় সাজার অভিনয় করতে গিয়ে ধরা পড়ি, তাহলে যারা সত্যিই অসহায় মানুষ তাদেরকে কেউ সাহায্য করবে না। দয়ালু মানুষগুলো কাউকে ভিক্ষা দেবে না। এই কথা শুনে বৃদ্ধ ভিখারির চোখে জল চলে এলো। সে বলল, আসলে আমি একজন ব্যবসায়ী। আমার টাকা পয়সার অভাব নেই। আমি এতদিন
শখের বশে ভিক্ষা করে এভাবে মানুষের ক্ষতি করছিলাম, সেটা আমি বুঝতে পারিনি। আজ থেকে আমি আর ভিক্ষা করব না। আজ থেকে তুই আমার ব্যবসায় সাহায্য করবি। সত্যিই আপনি আমাকে কাজ দেবেন? শুধু তোকেই না, তোর মতো শুদ্ধ মনোভাবে থাকা ছেলে মেয়ে যারা কাজ করতে আগ্রহী তাদের সবাইকে আমি কাজ দেব। আমার আর আমার আশেপাশের এলাকাগুলো থেকে আমি ভিক্ষাবৃত্তি দূর করেই ছাড়ব।